হ্যালো গাইস, আজকে আমরা পড়ব পাসিং অ্যাওয়ে অফ বাপু গল্পের তৃতীয় ইউনিটটা। তোমরা আমার সঙ্গে থাকো, প্রত্যেকটি বাক্যের অর্থ কিভাবে হয় জানতে পারবে এবং শেষে প্রশ্নের উত্তর করতে পারবে এবং গ্রামারগুলো খুব সহজে শিখে করতে পারবে। তো এসো, সর্বপ্রথম আমরা তৃতীয় ইউনিটটা পড়ে নেই, তারপর প্রশ্ন উত্তর করব এবং গ্রামারগুলো নিয়ম অনুযায়ী শিখে নেব। সাম ডেজ আফটার funeral, a special train took Gandhiji's ashes to Allahabad. সাম ডেজ আফটার অর্থাৎ সাম ডে বলতে কিছুদিন পরে বা কয়েকদিন পরে। আফটার ফুনেরাল, ফুনেরাল বলতে দাহ কার্যের কিছুদিন পরে। দেখো এখানে সাম ডেজ আফটার ফুনেরাল, এটা একটা পার্ট, এটা একটা ফেস বা একটা শব্দগুচ্ছ বলা যেতে পারে। এ স্পেশাল ট্রেন, এটাই সাবজেক্ট, একটা বিশেষ ট্রেন। টুক, টেক নিয়ে যাওয়া, টুক নিয়ে গেছিল গান্ধীজির অ্যাসেস, গান্ধীজির ছাইগুলোকে কোথায় নিয়ে গেছিল? টু এলাহাবাদ। এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, গান্ধীজির মৃতদেহকে পোড়ানোর পর যে ছাইগুলো হয়েছিল বা ভস্মগুলো হয়েছিল সেগুলোকে কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? এলাহাবাদে নিয়ে যাওয়া হয়েছিল। বাক্যটি পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে আছে। এর জন্য এই বাক্যটির অর্থ হলো কি, ললেলাম ততেতাম যুক্ত করে, এই নিয়ে যাওয়া তার সঙ্গে লরেলাম যুক্ত করলে নিয়ে যাওয়া হলো বা নিয়ে যাওয়া হয়েছিল। তারপরের লাইনটা দেখো, দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড উইথ ফ্লাওয়ার। কম্পার্টমেন্টটা সাজানো ছিল কি দিয়ে? ফ্লাওয়ার, ফুল দিয়ে সাজানো ছিল। দেখো, দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেকড, সাবজেক্ট প্লাস ওয়াজ আর প্লাস ভি3 প্লাস অবজেক্ট, এরকম কোনো টেন্সের গঠন নেই। এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে ভয়েস চেঞ্জের গঠনে আছে, তোমরা দেখে নাও। অবজেক্ট দ্য কম্পার্টমেন্ট, ওয়াজ ডিভার্ব, ডেকড ভি3, উইথ ফ্লাওয়ার ফুল দিয়ে, অর্থাৎ কম্পার্টমেন্টটা ফুল দিয়ে সাজানো ছিল। দেখো বাক্যটি প্যাসিভ ভয়েসের গঠনে আছে পাস্ট ইনডিফিনাইট টেন্সে, অর্থাৎ বাক্যটি পাস্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েসের গঠনে আছে। দেখো সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, এই বাক্যটিকে প্যাসিভ ভয়েসের গঠনে করলে কি হবে? অবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, এখানে বাই না হয়ে প্রিপোজিশনটা উইথ হয়েছে। তো বাক্যটি পাস্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েসের গঠনে আছে। পিপিল অন দ্য ট্রেন স্যাং ভজন। পিপিল, পিপিল বলতে লোকজন, এটাই সাবজেক্ট। অন দ্য ট্রেন, ট্রেনের উপর। স্যাং ভজন, অর্থাৎ লোকজন ভজন গান গেয়েছিল কোথায়? ট্রেনের উপরে। এই সিং, সিং গান করা, সিং স্যাং সুং, তুমি এই শব্দটার অর্থ বাদ দিয়ে এই বাক্যটার অর্থ পৃথিবীর আমি তুমি না কেউই বলতে পারবে না। দেখো, লোকজন ট্রেনের উপর ভজন, কোনো অর্থ কি হলো? কোনো অর্থ হলো না। সুতরাং বাক্যের অর্থ বলতে গেলে তোমাকে ভার্বটাকে উপযুক্তভাবে টেন্সে ফেলতে হবে এবং টেন্সের চেনার উপায়টা ভার্বের প্রেজেন্ট ফর্মের বাংলা মানের সঙ্গে যুক্ত করে প্রত্যেকটা বাক্যের অর্থ তোমাকে বলতে হবে। এটা তৈরি করার সিস্টেম। তুমি এখানে মুখস্থ করলে কোনোদিনই প্রত্যেকটা বাক্যের অর্থ বলতে পারবে না, তোমাকে ভার্ব এবং টেন্স জানতে হবে। দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে, স্যাং, সিং গান করা, স্যাং 2 নম্বর রূপ, সিং স্যাং সোং, অর্থাৎ বাক্যটে পাস্ট ইনডিফিনাইট টেন্সের গঠনে থাকার জন্য ললেলাম ততেতাম যুক্ত করে আমাকে অর্থ বলতে হলো। পিপল ডিড নট উইপ অ্যানিমোর, for they could feel Gandhiji's presence amid the flowers and the song. এই যে বাক্যটা আছে, পিপিল ডিড নট উইপ অ্যানিমোর, তোমরা জানো উইপ কাঁদা, এই যে ডিড নট উইপ কাঁদলো না, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট টেন্সে নেগেটিভ সেন্টেন্সের গঠনে আছে বাক্যটা, লোকজন আর কাঁদলো না। ফর দে কুড ফিল প্রিসেন্স, ফর দে কুড ফিল গান্ধীজির প্রিসেন্স, গান্ধীজির উপস্থিতিকে তারা অনুভব করেছিল। অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সং, অর্থাৎ ফুল এবং গানের মধ্যে তারা গান্ধীজির উপস্থিতিকে অনুভব করেছিল, তাই তারা আর কাঁদেনি। এই যে বাক্যটা দে কুড ফিল, এই দে কুড ফিল এটা মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে বাক্যটা তৈরি করা হয়ে আছে। তোমরা দেখে নাও একটু, টেন্সের গঠনটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। সাবজেক্ট প্লাস ক্যান কুড শুড উড, ক্যান কুড শুড উড মে মাইট অফ, এই গঠনের মধ্যে আছে। তো এই বাক্যটা মডাল অক্সিলারি ভার্ব দিয়ে তৈরি হয়ে আছে। তার পরের বাক্যটা দেখো, অ্যামিড, অ্যামিড সং অ্যান্ড প্রেয়ার, গান এবং প্রার্থনার মধ্যে দিয়ে দ্য ট্রেন, ট্রেন এখানে সাবজেক্ট, রিচ পৌঁছানো, পৌঁছেছিল, অর্থাৎ গান এবং
প্রার্থনার মধ্যে দিয়ে ট্রেনটা পৌঁছেছিল কোথায়? এলাহাবাদে। একটা লাইন আমি মিস করে দিয়েছি। হুম। তোমরা দেখো এই লাইনটা আমি আবার পড়ে দিচ্ছি তোমাদের। অ্যাট এভরি স্টেশন, প্রত্যেকটা স্টেশনে সরোফুল ক্রাউড বলতে দুঃখরত লোকজন। ফিল, ফিল মানে পরিপূর্ণ হওয়া বা পরিপূর্ণ করা, পরিপূর্ণ হয়েছিল দা প্ল্যাটফর্ম, অর্থাৎ দুঃখরত মানুষ প্রত্যেকটা প্ল্যাটফর্ম, স্টেশনের প্ল্যাটফর্মে একত্রিত হয়েছিল বা ভর্তি হয়েছিল। পরের লাইনটা দেখো, দ্য অ্যাসেস ওয়ার ইমাস্ট। এই যে বাক্যটা দ্য অ্যাসেস ওয়ার ইমাস্ট, এই বাক্যটাও পাস্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েসের গঠনে আছে। দ্য অ্যাসেস ওয়ার ইমার্স, অর্থাৎ ছাইগুলোকে নিমজ্জিত করা হয়েছিল ইন দ্য গাঞ্জেস। গ্যাঞ্জেস বলতে এখানে গঙ্গা, অর্থাৎ গঙ্গা নদীতে ছাইগুলোকে নিমজ্জিত করা হয়েছিল। এই পর্যন্ত দেখে নাও তোমরা কিভাবে হয়েছে। সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, এই বাক্যটিকে প্যাসিভ ভয়েসের গঠনে নিয়ে গেলে অবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভি3 প্লাস বাই প্লাস সাবজেক্ট, অর্থাৎ এখানে কিছু কিছু ক্ষেত্রে অবজেক্টটা উজ্জ্ব থাকে, তাই এখানে উজ্জ্ব রইল। হোয়ার আ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার, এই হ্যাড গ্যাদার একত্রিত হওয়া, পাস্ট গ্যাদার একত্রিত হওয়া, পাস্ট পারফেক্ট টেন্সের গঠনে থাকার জন্য বাক্যটার অর্থ হলো কি একত্রিত হয়েছিল, অর্থাৎ লোকজন একত্রিত হয়েছিল। অসংখ্য জনগণ বা লোকজন একত্রিত হয়েছিল কোথায়? অ্যাট দ্য ব্যাংক, নদীর পারে। অ্যাট দ্য ব্যাংক বলতে পারে, অর্থাৎ পার বলতে এখানে গঙ্গা নদীর পারকে বোঝানো হয়েছে। আফটারওয়ার্ড, তারপরে, উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, তারপরে আমরা সবাই দিল্লিতে ফিরে গেছিলাম। গো ব্যাক, ফিরে যাওয়া। পাস্ট ইনডিফিনাইট টেন্সে হওয়ার জন্য কি হলো? ফিরে গেছিলাম। কোথায় ফিরে গেছিলাম? আমরা দিল্লিতে। কে বলছে এটা? লেখিকা বলছেন আমরা দিল্লিতে ফিরে গেছিলাম। তারপরের বাক্যটা দেখো, সেই সঙ্গে সঙ্গে আমরা পরের পেজে চলে যাব। ব্যাক ইন দিল্লি, দিল্লিতে ফিরে। আই ফেল্ট অ্যাট সি, ফেল্ট অ্যাট সি, এখানে বাক্যটা আক্ষরিক অর্থে বললে আই ফেল্ট আমি অনুভব করেছিলাম, অ্যাট সি অর্থে সমুদ্রেতে অনুভব করেছিলাম। এখানে যদি আক্ষরিক অর্থে বলা হয় তাহলে কি হবে? আমি দিশেহারা বোধ করেছিলাম। আর টেন্স অনুযায়ী বললে আমি সমুদ্রেতে ছিলাম, এটা আমি সমুদ্রে উপভোগ করেছিলাম বা সমুদ্রেতে অনুভব করেছিলাম, এরকম অর্থ হয়। কিন্তু এখানে আক্ষরিক অর্থে বললে বা প্রসঙ্গ ধরে বললে আমি সমুদ্রতে ছিলাম, এরকমটা হবে না, আমি দিশেহারা বোধ করেছিলাম। আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, আমি সরাসরি হাঁটিনি গান্ধীজির সঙ্গে, অর্থাৎ আই ডি আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্ক, এই যে বাক্যটা এটা পাস্ট ইনডিফিনাইট টেন্সে আছে। আমি সরাসরি গান্ধীজির সঙ্গে হাঁটিনি। গান টু দ্য গান টু প্রিসান, জেলখানাতেও যায়নি। অ্যাট হিজ কল, তার ডাকে আমি জেলখানাতেও যাইনি। দেখো এখানে বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্সে নেগেটিভ সেন্টেন্সে আছে। এই গো ওয়েন্ট গান এইভাবেই লেখা হয়েছে। অর মেড অ্যানি স্যাক্রিফাইস, এবং কোনো স্যাক্রিফাইসও করেনি। স্যাক্রিফাইস বলতে ত্যাগ করেনি। ফর মাই কান্ট্রি, আমার দেশের জন্য, কান্ট্রি মানে দেশ, আমার দেশের জন্য কোনো রকম ত্যাগও আমি করেনি। অর্থাৎ আমি গান্ধীজির সঙ্গে সরাসরি হাঁটিনি, গান্ধীজির ডাকে আমি জেলখানাতেও যাইনি, এবং কোনোরূপ ত্যাগও করিনি আমার দেশের জন্য। মাই সিস্টার, আমার বোন, অ্যান্ড আই, আমার বোন এবং আমি, অ্যান্ড আদার ইয়াং পিপিল, এবং অন্য অন্য যুবক লোকগুলো, লাইক মি, আমাদের মতো, হ্যাড বিন হ্যাড বিন মেয়ারলি অন লোকাল। হ্যাড বিন, তোমরা জানো হ্যাড বিন অর্থাৎ ওয়াজ ওয়ারের মানে যা, হ্যাড বিনের মানেও তাই, শুধু এখানে পূর্ব হইতে ছিল এরকম বোঝালে হ্যাড বিনের ব্যবহার করা হয়। অর্থাৎ আমার বোন এবং আমি এবং আমাদের মতো অনেক যুবক লোকজনরা অনলোকার বলতে ওই দূরদর্শিকতার সঙ্গে তাকিয়ে থাকা বা এখানে সাক্ষী হয়ে থাকা, এরকম অর্থ প্রকাশ করছে। অর্থাৎ আমরা সবাই অনলোকার হয়েছিলাম, অর্থাৎ তাকিয়ে ছিলাম। অনলোকার মানে এখানে সাক্ষী বা যে দেখতে থাকে তাকে বলা হয়, অর্থাৎ এখানে উইটনেস বলা যেতে পারে বা সাক্ষী হয়েছিলাম এরকমটা বলা যেতে পারে। বাট স্টিল, কিন্তু, আই স্টিল
বললেও হতো, কিন্তু এখানে কি বলেছে, বাট স্টিল আই ফিল্ড অ্যাট সি, তবুও বা তখনও আমি দিশেহারা বোধ করলাম। আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ, আই ফেল্ট আমি অনুভব করলাম, আই হ্যাড গ্রোন আপ আমি বেড়ে উঠেছিলাম, গ্রো আপ বেড়ে ওঠা, আই হ্যাড গ্রোন আপ আমি বেড়ে উঠেছিলাম, উইদিন আ ম্যাজিক সার্কেল একটা জাদু চক্রের মধ্যে দিয়ে আমি বেড়ে উঠেছিলাম। এই উইদিন ম্যাজিক সার্কেল বলতে ম্যাজিক সার্কেল মানে হচ্ছে জাদুচক্র, উইদিন উইদিন একটা নির্দিষ্ট সময় বোঝাতে উইদিন, যেমন কি আমি এক সপ্তাহের মধ্যে ফিরে আসবো, আই উইল কাম ব্যাক উইদিন ওয়ান উইক, ঠিক এরকমভাবে ব্যবহার করা হচ্ছে উইদিনটা প্রিপোজিশন এখানে। উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, বাপুর মৃত্যুতে বা মারা যাওয়াতে, আই ফেল্ট আমি অনুভব করেছিলাম, আই ফিল আমি অনুভব করি, আই ফেল্ট ফার্স্ট ইনডিফিনাইট টেন্স হওয়ার জন্য কি হলো, আই ফেল্ট আমি অনুভব করেছিলাম, দ্য ম্যাজিক সার্কেল হ্যাড, ম্যাজিক সার্কেল অর্থাৎ ওই জাদু চক্রটা, হ্যাড ভ্যানিশড অদৃশ্য হয়ে গেছিল, পাস্ট পারফেক্ট টেন্স, ভ্যানিশ অদৃশ্য হয়ে যাওয়া, অদৃশ্য হয়ে গেছিল। এখানে দেখো, এখানে দুটো বাক্য, দুটো টেন্স ব্যবহার করা হচ্ছে, একটা পাস্ট ইনডিফিনাইট টেন্স এবং একটা পাস্ট পারফেক্ট টেন্স। পরের বাক্যটা দেখো, উইথ অ্যান ইফোর্ট একটা প্রচেষ্টার দ্বারা, পরের প্যারাটা দেখে নাও, উইথ অ্যান ইফোর্ট একটা প্রচেষ্টার দ্বারা, আই রাউজড মাই সেলফ আমি জাগরিত করেছিলাম, মাই সেলফ নিজেকে, অর্থাৎ আমি নিজেকে কোনো রকমভাবে তুলে দাঁড় করিয়েছিলাম বা কোনো একটা প্রচেষ্টার দ্বারা আমি উঠেছিলাম। আই আক্সড, আক্সড জিজ্ঞাসা করা, আই আক্সড মাই সেলফ আমি নিজেকে জিজ্ঞাসা করেছিলাম। দেখো এই আগের বাক্যটা আমি সিস্টেম বলে দেই কীভাবে হয়েছে, দেখো উইথ অ্যান ইফোর্ট একটা প্রচেষ্টার দ্বারা, আই রাউজড আমি জাগিয়েছিলাম বা তুলেছিলাম, মাই সেলফ নিজেকে, পাস্ট ইনডিফিনাইট টেন্স, যেহেতু এটা একটা অতীতের কাহিনী বা গল্প, এর জন্য এখানে যত বাক্য লেখা আছে প্রত্যেকটা বাক্য পাস্টের যে ছটা টেন্স আছে সেই ছটা টেন্সের মধ্যে লেখা আছে। দেখো পাস্টের ছটা টেন্স কি কি আমি তোমাদের একবার দেখিয়ে নেই। পাস্টের ছটা বি ভার্ব দিয়ে একটা, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস অবজেক্ট এই এই একটা, দ্বিতীয়টা হ্যাভ ভার্ব দিয়ে একটা, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস অবজেক্ট এই একটা, আর কি, আর পাস্টের এই যে চারটে, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই চারটে। আর যদি মডেল অক্সিলারি ভার্ব দেওয়া থাকে তাহলে কুড, মাইট, এরকম মডেল অক্সিলারি ভার্ব দেওয়া থাকবে, তারপর ডুইং ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। এইভাবে এখানে প্রত্যেকটা বাক্য তৈরি হয়ে আছে। আই তারপরটা দেখো, আই আস্কড মাইসেলফ আমি নিজেকে জিজ্ঞাসা করেছিলাম, হ্যাড বাপু লিভড অ্যান্ড ডাইড ফর নাথিং, বাপু কি কোনো কিছুর জন্য বেঁচেছিলেন না আর কোনো কিছুর জন্যই কি মরেননি, এ কথা তিনি জিজ্ঞাসা করলেন। অর্থাৎ বাপুর কি কোনো ভূমিকা ছিল না এই দেশে, বা বাপুর কি কোনো গুরুত্ব ছিল না এই দেশে, বা তিনি কি কিছুই না করেই মারা গেছেন, এটা তিনি জিজ্ঞাসা করছিলেন। হাউ কুড আই সো ইজিলি লুজ মাই কারেজ, হাউ কিভাবে, কুড এখানে দেখো কুডটাকে যদি তুমি এই আয়ের পরে বসাও তাহলে লুজ মাই আই কুড আই কুড ইজিলি লুজ কারেজ, আমি খুব সহজে আমার সাহসটা হারিয়ে ফেলেছিলাম। তাহলে কিভাবে হলো, এটা মডেল অক্সিলারি ভার্ব দিয়ে বাক্যটা লেখা হয়েছে। when he was when he was no longer there, যখনই তিনি আর সেখানে ছিলেন না, was মানে ছিল, ছিলেন, ছিলাম। এখানে দেখো এই বাক্যটা কারেজ মানে হলো সাহস, এর ভার্ব ফর্ম হলো এনকারেজ উৎসাহিত করা বা অনুপ্রাণিত করা, তার নাউন ফর্ম হলো কারেজ। অর্থাৎ ভার্বের যে অর্থ, সেই অর্থ থেকে করা, হওয়া, থাকা, দেয়া, নেয়া এগুলো বাদ দিলে যে অর্থটা পড়ে থাকে সেটা নাউনের অর্থ হয়। ঠিক এখানে তাই হয়েছে, কারেজ মানে সাহস, সাহস করা বা সাহস দেখানো, ভার্ব হলে এরকমটা হতো। when he was no longer there, যখন তিনি সেখানে আর ছিলেন না, my values were not so weak, আমার ভ্যালু অর্থাৎ আমার মূল্যবোধটাও খুব কম ছিল না, বা আমার তার প্রতি যে ভালোবাসা বা মূল্যবোধ সেটাও আমার কম ছিল না, এটা বললো। অর্থাৎ এখানে দেখো ওয়ার ভ্যালু মানে মূল্যবোধ, ওয়ার ছিল, নট না, সো উইক বলতে এখানে কম বা দুর্বল, আমার মূল্যবোধটাও খুব কম বা দুর্বল ছিল না। এখানে আরেকটা আছে কে উইক মানে সপ্তাহ, আর এখানে উইকটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হলো, উইক মানে দুর্বল, আর কে উইক মানে সপ্তাহ, সেটা নাও। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি
হোক বাট ফর বাপু। এখানে দেখো মিলিয়নস অফ পিপল অর্থাৎ লক্ষ লক্ষ মানুষ উড হ্যাভ বিন থাকতো, অর্ডিনারি ফোক অর্থাৎ সাধারণ লোক হয়েই থাকতো, বাট ফর বাপু যদি বাপু না থাকতেন, অর্থাৎ বাপু যদি এই লক্ষ লক্ষ মানুষকে সঠিকভাবে পরিচালিত না করতেন তাহলে তারা আজও পর্যন্ত হয়তো সাধারণ লোকজন হয়ে থাকতো। পরের লাইনটা দেখো, হি বট ব্রিং আনা বট দেম, তিনি এনেছিলেন। ব্রিং বট বট ভার্ব এরকম ছন্দে ছন্দে তোমরা যদি না পড়ো তাহলে ইংলিশের কি বুঝতে পারবে না। আমার কথাটা তোমরা মিলিয়ে নিও, যে যত ভার্ব পারবে সে তত ভালো ইংলিশ পারবে আমার মত অনুযায়ী। এবং আমার শিক্ষক মশাই যিনি আমাকে ইংলিশ শিখিয়েছিলেন তানাকে আমি প্রণাম জানাই। আমি আমি অন্তত সব থেকে কম সময় দিয়ে পড়াশুনো শিখেছি, এটা আমি খুব জোর দিয়ে বলতে পারি, এবং এটা আমার গুরুদেবেরই দান আমার এই শিক্ষাটা। তো দেখো, হি বট দেম, তিনি এনেছিলেন, হি বট দেম আউট অফ ইনডিফারেন্স। ইনডিফারেন্স বলতে উদাসীনতা, ডিফারেন্স মানে জরুরতা, কিন্তু ইনডিফারেন্স মানে উদাসীনতা। তিনি আমাদেরকে উদাসীনতা থেকে বাইরে এনেছিলেন। অ্যান্ড অ্যাওকেন, অ্যাওকেন মানে জাগিয়েছিলেন বা জাগরিত করেছিলেন, ফার্স্ট ইনডিফিনাইট টেন্স আছে। দেম টু ওয়ান অ্যানাদার সাফারিং, একে অপরের ভোগান্তিতে, যে ভোগান্তিতে যেন আমরা সবাই সবাইয়ের হয়ে কাজ করতে পারি বা সবাই সবাইয়ের জন্য সহযোগিতায় আসতে পারি, সেটা তিনি আমাদেরকে করেছিলেন। অর্থাৎ গান্ধীজির নীতি এরকমই ছিল, সবাই সবাইকে ভালোবেসে একসাথে পথ চলে আমরা উন্নতি করব এবং দেশকে স্বাধীন করব, এরকম একটা মনোভাব মনোবৃত্তি তাঁর ছিল। হোয়াট ইফ নাও বাপু ইজ গান, কি হয়েছে তাতে বাপু আজ আর নেই, বাপু যে চলে গেছেন বা মারা গেছেন তাতে কি হয়েছে। দেখো এখানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স করা হচ্ছে, অর্থাৎ এই যে বাক্যটা এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েসের গঠনে আছে। পৃথিবীর কোনো টেন্সের গঠন এরকম নেই বাপু ইজ গান অর্থাৎ সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভিথিরি এরকম কোনো টেন্সের গঠন নেই। তাহলে কি হয়ে আছে, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে প্যাসিভ ভয়েসের গঠন আছে। একটু দেখে নাও, আমি তোমাদের টেন্সের গঠনে গিয়ে দেখাচ্ছি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এস বা ইয়েস প্লাস অবজেক্ট, এই বাক্যটাকে প্যাসিভ ভয়েস করলে অবজেক্ট প্লাস অ্যামিজ আর প্লাস ভিথিরি প্লাস বাই প্লাস সাবজেক্ট, এই বাই প্লাস সাবজেক্ট এই পার্টটা অনেক সময় উজ্জ্ব থাকে, ঠিক ওইভাবেই হয়ে আছে। পরের বাক্যটা দেখো, হু ওয়ার ইজ স্টিল দেয়ার, সরি উই ওয়ার ইজ স্টিল দেয়ার। উই আমরা, ওয়ার ওয়াজ ওয়ার মানে ছিল ছিলেন ছিলাম, উই ওয়ার আমরা ছিলাম। দেখো বাক্যটার অর্থ কীভাবে হলো, সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, ওর জন্য অর্থটা কীভাবে হলো, ছিল ছিলেন ছিলাম এরকম কথা যোগ করে আমাদেরকে অর্থ বলতে হলো। উই ওয়ার ইজ স্টিল দেয়ার, আমরা তখনও সেখানে ছিলাম। ইয়াং, স্ট্রং, প্রাউড অ্যান্ড প্রাউড সরি টু বেয়ার হিজ ব্যানার, হিজ ব্যানার বিফোর আস, আমরা তখনও সেখানে ছিলাম। যুবতী যুবক যুবতী শক্তিশালী এবং গর্বিত, তানার যে ব্যানার সেই ব্যানারটাকে আমাদের সামনে নিয়ে অর্থাৎ আমরা ধরে নিয়ে বহন করতে তখনও আমরা সক্ষম ছিলাম এবং গর্বিত ছিলাম, এটা তিনি বলতে চাচ্ছেন। হ্যাড বাপু পাস্ট অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, বাপু মারা গেছেন, এখানে আমি ভুল বলেছি বাক্যটা, বাপু হ্যাড পাস্ট অ্যাওয়ে। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনে আছে বাক্যটি, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিথরি প্লাস অবজেক্ট, পাস অ্যাওয়ে মারা যাওয়া, বাক্যটি ওইভাবেই আছে। বাপু হ্যাড পাস অ্যাওয়ে, বাপু মারা গেছেন, বাট হিজ ইন্ডিয়া, কিন্তু তার ভারতবর্ষ, উড কন্টিনিউ টু লিভ, তার ভারতবর্ষ দীর্ঘায়িত হবে বেঁচে থাকতে, ইন হিজ চিলড্রেন, তার সন্তানদের মধ্যে তার ভারতবর্ষ জীবিত থাকবে, অর্থাৎ তিনি ভারতবর্ষে জীবিত থাকবেন এবং তিনি তার সন্তানদের মধ্যেই জীবিত থাকবেন। দেখো আমি প্রত্যেকটা শব্দের অর্থ বললাম এবং প্রত্যেকটা বাক্য কিভাবে টেন্স অনুযায়ী হয়ে আছে সেটা বললাম।